নমস্কার। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে। তো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, উনি হলেন আমাদের গর্ব, আমাদের ত্রিপুরার গর্ব। উনি হলেন পদ্মশ্রী প্রাপ্ত ডক্টর অরুণোদয় সাহা স্যার। তো উনার সাথে আমরা আজকে পরিচয় করে নেব। তার আগে বলবো যে উনি হলেন একজন প্রখ্যাত সাহিত্যিক ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, যিনি অর্থনীতিতে পিএইচডি সত্ত্বেও সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। তো ওনার সাথে আজকে আমরা পরিচয় করে নেব। নমস্কার স্যার। এবং আমাদের যে পজিটিভ বার্তার মূল কাণ্ডারি আমাদের ডক্টর মলয় পীর স্যার এবং আমাদের পজিটিভ বার্তার সমস্ত সদস্যবৃন্দের তরফ থেকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। তো স্যারের কাছে চলে যাব, আমরা জেনে নেব স্যারের কাছ থেকে কিছু মূল্যবান স্যারের তথ্য। তো প্রথমেই জেনে নেব স্যারের কাছ থেকে যে অর্থনীতি থেকে সাহিত্য ও শিক্ষায় কিভাবে আসা। না, আসলে ছোটবেলা থেকেই সাহিত্য প্রেম বা সাহিত্য প্রীতি আমার ছিল। আমাদের বাড়িতে বিরাট লাইব্রেরি ছিল, বীরচন্দ্র পাবলিক লাইব্রেরির ব্রাঞ্চ, বিশালগড়, আমাদের গ্রাম বিশালগড়। ওইখানে আমরা বই এলেই পড়তে শুরু করে দিতাম। তখন হয়তো আমি খুব ছোট, পড়তাম সেই প্রাপ্তবয়স্কদের বই, মানে আমার তো কোনো চয়েস ছিল না, যে বই পেতাম সেটাই পড়তাম। তো পড়তে পড়তে একটা সাহিত্যের প্রতি একটা দুর্বলতা জন্মে যায়। আর তাছাড়া যে কথাটা আমি প্রায়ই বলি, এটা বলা উচিত, পরে আমি পড়াশোনা করেছি, ইকোনমিক্সে অনার্স করেছি, এমএ করেছি, বিদেশে ইউএসএতে আমি পিএইচডি করেছি ইকোনমিক্সে। সব ঠিক আছে, সাহিত্য থেকে ইকোনমিক্স থেকে দূরে। কিন্তু না, আমার সহধর্মিণী, তিনি বাংলার অধ্যাপিকা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। আমরা একসময় একসঙ্গে পড়াশোনাও করেছি আমরা। তা যেহেতু বাংলার অধ্যাপিকা, সুতরাং আমি অনেক ব্যাপারে বাংলা কি করে মানে লিখতে হয়, বাংলা কি করে বানান টানান ঠিকঠাক করতে হয়, এগুলো তার সাহায্য আমি নিতাম। এমন হয়েছে যে আমি একটা কিছু লিখছি, লিখে অর্ধেকটা লিখে টেবিলে রেখে আমি হয়তো বাইরে একটু চাটা খেতে গেলাম, আড্ডা মারতে গেলাম, ফিরে এসে দেখলাম সব লাল কালি দিয়ে আমার এগুলো সব কাটাকুটি, সে বানান ভুল, বাক্য হয়নি। আমি বললাম এটা কি হলো? বললো তুমি কি বাংলা করবে, লিখবে, তো বাংলাতে ভুল ভাল সব হয়ে আছে। না না না, এটা হয় না, তুমি এই বানানটা জানো না। তো ওইরকম ধরে ধরে উনি আমাকে বাংলা শিখিয়েছেন। এটা আমি এই কৃতজ্ঞতা মানে জানাই তাকে, আর আমি ঋণী তার কাছে, এটা একটা কারণ। আর তাছাড়া যেহেতু আমি বললাম বাল্যকাল থেকেই আমার ইকোনমিক্স ছাড়াও, ইকোনমিক্স পরে পড়েছি, কিন্তু লেখালেখির প্রতি আমার একটা দুর্বলতা ছিল, বা আমি সেভাবে ব্যস্ত থাকতাম আর কি। তো এটা আমার কাছে নতুন নয়। পরে তো যখন চাকরি বাকরি শেষ হয়ে গেল, তখন তো আর তো কিছু করার নেই। এখন আরও বেশি গভীরভাবে মনোযোগ দিয়ে আমি লেখালেখি করছি আর কি। এই হ্যাঁ স্যার। তো আমরা জানি যে স্যার খুব ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করেছিলেন এবং মানে উনার বাবা মাকে, মানে আমাদের যিনি আছেন উনি, তো উনার মানে সাহচর্য উনি পেয়েছিলেন। ঠিক ঠিক ঠিক। যাই হোক, আমি মানে সবার সহযোগিতা, আশীর্বাদ পেয়ে যাই কিছু আমি জীবনে করার চেষ্টা করেছি, আমি খুব সৌভাগ্যবান। আমি সবার কাছ থেকে এইসব ব্যাপারে সহায়তা পেয়েছি আর কি। আমি খুব ঋণী। মানে আমি এটা আমার জন্য নয়, অন্যদের যে সহযোগিতা, আশীর্বাদ, শুভেচ্ছা, এজন্য এটা আমি মাথায় রাখি আর কি। ঠিক স্যার। স্যারের কাছে আবারও চলে যাব, আমরা স্যারের কাছে জেনে নেব যে স্যার আপনি এরপরে জেনে নেব যে আপনি তো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন ছিলেন। হ্যাঁ, তো সেই সময়কার যদি কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। আমি তো চাকরি বাকরি করেছি, চাকরি করতে কিছুই না, কিছুদিন আমি কলেজে পড়েছি, তারপর বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন আমার যে বিশ্ববিদ্যালয়েতেই প্রায় 35 বছর ছিলাম আমি। পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলাম, রিসার্চের সঙ্গে ছিলাম। শেষের দিকে আমি একটা মানে এটা ইউনিভার্সিটিটা ছিল স্টেট ইউনিভার্সিটি আগে ছিল, কিন্তু আমাকে মানে অনেক পদ্ধতির মাধ্যমে নির্বাচিত করলো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট অ্যান্ড ফাউন্ডিং ভাইস চ্যান্সেলর, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি করলো। আমি যেদিন জয়েন করলাম এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো। সেই হিসাবে প্রথম তো অনেক ধরনের কাজ করার সুযোগ ছিল।
নতুন ধরনের মানে সেন্ট্রাল ফান্ডিংয়ের খুব অভাব ছিল না। আর দিল্লি থেকে আমাকে সবসময় বলতো ভালো কাজ করলে আপনার সঙ্গে আছি, আহ, যদি গুবলেট করে ফেলেন তাহলে কিন্তু আমরা নেই, মানে আহ, যা হয় আর কি, ভয় দেখাচ্ছিল আবার মজাও করছিল। যাই হোক, সেই সময়টা আমি প্রায় 5 বছরের জন্য আমাকে উপাচার্য নির্বাচিত করা হয়েছিল, কিন্তু আমি 5 বছরের বেশি সময় করলাম, কেননা পরবর্তী যে ভিসি ভাইস চ্যান্সেলর তিনি আসতে দেরি করলেন, যার জন্য আমি প্রায় 6 বছরের কাছাকাছি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করেছি। তো এরপরে আমরা জানি যে স্যার কিন্তু আমাদের আগরতলায় যে উমাকান্ত স্কুল আছে ওখানেও স্যার পড়াশোনা করেছিলেন। হ্যাঁ, একটা স্যার এটা সম্বন্ধে একটু জেনে নেবো আপনার কাছ থেকে। হ্যাঁ, ঠিক। আমি তো অ্যাকচুয়ালি আমাদের বাড়ি বিশালগড়, এখান থেকে 20 কিলোমিটার দূর, গ্রাম। তখন তো আরো গ্রাম, এখন তো ইলেকট্রিসিটি গেছে, তখন তো হারিকেন কেরোসিন দিয়ে, যাই হোক। তো তখন ওইখানে মানে এখন নিজের কথাই নিজে বলছি, ওইখানে ওই স্কুলটা থেকে ভালো রেজাল্ট আমি করেছি বলে সবাই বললো এটা ঠিক না, তুমি শহরে চলে যাও, বাবাকে বললো। তা আমাকে এনে উমাকান্ত একাডেমিতে ভর্তি করানো হলো। তো এইখানেও আমি ভালো রেজাল্ট করেছিলাম। যাই হোক, তারপরে আমি একটু অসুস্থ হয়ে পড়ি। তো চিকিৎসার জন্য কলকাতা আমাকে পাঠানো হলো। সেখানে তখন বিধান রায় ছিলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি চিকিৎসা করতেন সকালবেলায়। তো ওনার কাছে আমার চিকিৎসা হলো, তাতে ভালো টালো হয়ে গেলাম। ফিরে এসে পরীক্ষা দিয়ে তাও খুব ভালো রেজাল্ট হলো। তারপরে এই কলেজে মানে এমবিবি কলেজে আমি কিছুদিন একটা কোর্স করলাম, প্রি ইউনিভার্সিটি। তাতে আমি মানে নিজের কথা নিজে বলার মানে হয় না, এটা ঠিক ঠিক না, তবু খুব ভালো রেজাল্ট, মানে ত্রিপুরাতে নয় সারা পশ্চিমবঙ্গে এই যে প্রি ইউনিভার্সিটিতে আমি স্ট্যান্ড করলাম, এগুলো বাদ। তারপরে বললো না, এবার তাহলে আরও ভালো জায়গাতে যাওয়া উচিত বলে আমাকে প্রেসিডেন্সি কলেজে পাঠানো হলো। আমি প্রেসিডেন্সি কলেজ থেকে ইকোনমিক্সে অনার্স নিয়ে পড়াশোনা করলাম। তারপরে এমএ পাস টাস করে এলাম আবার ফিরে। এখানে চাকরি বাকরি করতে করতে ত্রিপুরা ইউনিভার্সিটিতে, যখন স্টেট ইউনিভার্সিটিতে আমি জয়েন করলাম। তারপরে যেটা হলো, এখানে স্টাডি লিভে আমাকে আমেরিকায় পাঠানো হলো পিএইচডি করতে ইকোনমিক্সে। ওখানে 4.5 বছর আমি ছিলাম, পিএইচডি করলাম ইকোনমিক্সে। ফিরে এসে যা কতগুলো হেড, এইচওডি, ডিন এইসব হয়ে শেষে আমি ভাইস চ্যান্সেলর হয়েছিলাম। এ হলো আমার এই মানে পেশাগত দিকটা আর কি। আর লেখালেখি এই ফাঁকে ফাঁকে আমি লিখেছি, ছাপা টাপা হয়েছে সেখানে সেখানে। তখন বই করিনি, কিন্তু এখন বই হচ্ছে এগুলো, এইটাও একটা দিক। আমার বই আনন্দ পাবলিশার্স কলকাতায় আছে না, ওরা ছেপেছে, 2টো বই ছেপেছে তারা। একটা হলো নিদ নাহি আঁখি পাতে, যেটা হলো অতুল প্রসাদ সেনের বায়োপিক, তার জীবনটাকে নিয়ে উপন্যাস লিখেছে একটা। আসলে আমার 3টা উপন্যাস ছাপা হয়েছে, একটা আর 2টো মানে ছাপা মানে শারদীয় সংখ্যা ছাপা হয়েছে, বই হিসাবে এখনো হয়নি। বই হিসাবে 2টো বই আমি তৈরি হয়ে গেছে। একটা হলো ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়, আরেকটা হলো রজনীকান্ত সেন। আসলে একটু বলে দিই এই 3জনকে নিয়ে কেন আমি জীবনীমূলক লেখা লিখলাম। কারণটা হলো 1861 সালে রবীন্দ্রনাথ জন্মেছিলেন, 1863 সালে ডিএল রায় জন্মেছিলেন, 1865 সালে রজনীকান্ত সেন জন্মেছিলেন, 1871 সালে অতুল প্রসাদ সেন জন্মেছিলেন, 1899 সালে নজরুল জন্মেছিলেন, 1861 সালে হলো রবীন্দ্রনাথ, 1899-তে হলো নজরুল। এরা বড় মাপের। রবীন্দ্রনাথ তো বিরাট মহিরুহ, নজরুলও বেশ বড়। আর মাঝখানে 3জনের নাম বললাম, ডিএল রায়, রজনীকান্ত আর হলো অতুল প্রসাদ। এরা খুব চমৎকার লিখতেন, গান, সঙ্গীত, নাটক চমৎকার। কিন্তু যেহেতু ওই রবীন্দ্রনাথ আর নজরুল বড় মাপের মানুষ, তাদের ছায়ায় এরা 3জন ঢাকা পড়ে যায়, যার জন্য আমরা ঠিক তাদের যে মূল্যায়নটা করতে পারিনি, তাদের যে মর্যাদাটা দিতে পারিনি। সাহিত্যে তারা উপেক্ষিত থেকেছেন। যে কত সুন্দর লেখালেখি ভাবা যায় না। তো এদেরকে আমি একটু পুনরাবিষ্কার করার চেষ্টা করে পড়াশোনা করে আমি তাদেরকে মানে তাদের প্রতি যে আমাদের শ্রদ্ধা ভক্তি, এইটা লেখালেখির জন্যই আমি এই 3টে উপন্যাস লিখেছি।
এটা হলো ঠিক, আমার বিষয়বস্তু। এরপর আপনি যখন আমেরিকায় ছিলেন তখনও আপনি ওখান থেকেও বই লিখেছিলেন। হ্যাঁ, না এগুলো বেরিয়েছে ওই আমি একটা সময়তে আমাদের এখানকার সবচেয়ে বহুল প্রচারিত পত্রিকা হলো দৈনিক সংবাদ। দৈনিক সংবাদে প্রত্যেক সোমবার আমি একটা কলাম লিখতাম, হ্যাঁ, চলতে চলতে, হ্যাঁ, তো সেই চলার পথে বইটা। তো তাতে প্রত্যেক সপ্তাহে খুব আর কি, মানে অনেকটা ট্রাভেলগ, মানে ভ্রমণ বৃত্তান্ত। আমি আমেরিকায় গেছি, অনেক দেশে বেড়াতে বেড়াতে গেছি, ওখানকার লোকজনের সঙ্গে দেখা, কথাবার্তা, খাওয়া দাওয়া, আচার আচরণ, এগুলোকে নিয়ে একটু একটু হাস্যরসাত্মক বা মজা করে আমি লিখতাম। এটা খুব জনপ্রিয় হয়েছিল। তাছাড়াও ত্রিপুরা রাজাদের উপরে আমার একটা বই আছে, রাজা ও কবি, যে বইটা অনুবাদ হয়েছে অসমীয়ায়, বা হিন্দিতে অনুবাদ করা হয়েছে। যাই হোক, এগুলো অন্য জিনিস। মানে আমি পড়াশোনা করার ফাঁকে ফাঁকে লেখালেখি তো করেছি আর কি, চালিয়ে গেছি আর কি, ঠিক। এখনো লিখছি, চেষ্টা করছি। স্যারের কাছ থেকে আবারও আমরা জেনে নেব যে আপনার লেখা যে বইগুলি আছে সেগুলোর মধ্যে শিক্ষা এবং সংস্কৃতির প্রভাব কিভাবে ফেলেছে, একটু যদি না, আমাদেরকে এটা বলতেন। তো এটা খুব স্বাভাবিক কথা। যে কথাটা তুমি বললে এটা তো মেনে নিতেই হবে। আমরা যখন লিখি ঠিকই, আমরা মানে যারাই লিখবেন, আকাশ থেকে কিছু লেখা যায় না। হুম। তার কিছুটা অন্তত তিল থাকলে তবে তাল বানানো যায়। মানে কিছু অভিজ্ঞতা থেকে, কিছু পড়াশোনা করে, কিছু লোকের সঙ্গে ইন্টারাকশন করে একটা বিরাট একটা অভিজ্ঞতার ঝুরি হয়। সেখান থেকে গল্পগুলো আসে, উপন্যাসগুলো আসে। তো আমার একটা বড় সুবিধে হলো, আমি ভারতবর্ষের মোটামুটি, এটা আমি নিজকে খুব সৌভাগ্যবান মনে করি, ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা স্টেটে আমি গেছি, অনেক শহর গ্রাম আমি ঘুরে বেরিয়েছি। কর্তব্য আমার, তো ডিউটি হিসাবে আর কি। আমি চেয়ারম্যান ছিলাম একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্গানাইজেশনের। তো তাতে আমাকে প্রায়ই ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রাজ্যে যেতে হতো, শহরে গ্রামে ঘুরেছি। তাছাড়া আমেরিকায় যখন ছিলাম, আমি অনেক জায়গায়, আমি আমার আমার আমি বেড়াতে ভালোবাসি। ও বন্ধুরা বলে আমার পায়ের নিচে নাকি সুপারি লাগানো আছে, আমি খুব ঘুরে বেড়াই। তো এটা একটা ঘটনাই, আমি মেনে নিই এই অভিযোগ। এটা ঠিকই যে সময় সুযোগ পেলেই আমি এখানে সেখানে চলে যাই। তো এই যে বিরাট অভিজ্ঞতা, মানুষের সঙ্গে মেশা, ওইখানকার সংস্কৃতি জানা, ওইখানকার ভালো খাবার খেয়ে চেখে দেখা, এটা আমার একটা হবি আর কি। এটা আমি করতাম, যার জন্য এই যে লেখালেখিগুলো এসেছে, মানে নয়, কাল্পনিক কিছু না, কিছু সত্যতা আছে, এইটা নিয়ে লিখেছি আর কি, এই ধরনের এই ব্যাপার। স্যার, এরপরে আপনার কাছে জানবো যে আমাদের যে মানে আগরতলা বা বলবো যে ত্রিপুরার কিছু সত্য ঘটনা নিয়েও আপনি লিখেছেন। হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন একটু। না সত্যি যেগুলো আমি তো বললাম, হ্যাঁ, স্যার। একেবারে হাওয়া থেকে কিছু লেখা যায় না। লেখা যায়। যারাই লিখেছেন কিছুটা না বাস্তবের সঙ্গে মিল থাকতে হবে, তবে তারপরে কল্পনার মাধুরী মিশিয়ে লেখালেখি করেন, আমি শুনেছি। তো এরকম আমি করেছি। কিন্তু হ্যাঁ, ঠিকই, ত্রিপুরার একটা উপন্যাস লিখেছি আমি, পদ্মপাতায় জল। হ্যাঁ স্যার, যেটা আমার কাছে বইটা রয়েছে ইতিমধ্যে। তো এটি স্যার লিখেছেন, তো পদ্মপাতার জল, হ্যাঁ, স্যারের লেখা একটা উপন্যাস। এই উপন্যাসটা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এর পাঠ্য বইটা। তো এই তার মধ্যে ত্রিপুরার কথাবার্তাগুলো আছে। ত্রিপুরার তখন বাংলাদেশের যুদ্ধ হচ্ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1972। তখনকার সময়কে নিয়ে ধরে রেখে আর্থসামাজিক অবস্থা, পারিবারিক সংকট, জটিলতা, এটা একটা ওই সময়টা, কিন্তু এটা ত্রিপুরার যে ট্রাইবাল, উগ্রপন্থী, এই সব নিয়ে একটা উপন্যাস। এটা সম্পূর্ণ মানে পূর্ণ উপন্যাস আর কি। তো এই বইটা ত্রিপুরা সংক্রান্ত। অ্যাকচুয়ালি লেখালেখির কোনো ভূগোল হয় না, ত্রিপুরায় বসে ত্রিপুরা থেকে লিখতে হবে তার তো কোনো কথা নেই। তবে এই বইটা ঘটনাচক্রে ত্রিপুরা বিষয়ক একটা উপন্যাস হয়েছে আর কি। এরপর পরে স্যারের কাছে জেনে নেব, স্যার আরো একটি বই লিখেছিলেন যেটি কিনা আনন্দবাজার পত্রিকা থেকে একটি প্রকাশিত হয়েছিল, নিদ নাহি আঁখি পাতে। তো স্যারের লেখা, এটা অতুল প্রসাদ, উনি ওনার জীবনী এটার মধ্যে প্রতিফলিত হয়েছে আর কি। ঠিক ঠিক। না, এই বইটা যখন লিখেছি আর কি, আনন্দ ছাপলো,
তারপরে আমি একটু আগে বললাম না, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল আর রজনীকান্তের এইটা হলো প্রথম বইটা, বায়োপিক, জীবন ভিত্তিক এই উপন্যাসটা আমি লিখেছি। আহ, আনন্দবাজার ছেপেছে। এবং মজার ব্যাপার হলো, আজ পর্যন্ত লোকে বলে আর কি, আমি তো আর জানি না, এদেরকে নিয়ে এইভাবে লেখা হয়নি। এই তিনজনকে নিয়ে যে আমি বললাম একটু আগে, বাংলা সাহিত্যে লেখা হয়নি। এগুলো একটা নতুন ধরনের দিক আমি চেষ্টা করেছি উন্মোচন করার জন্য আর কি। এই জন্য এটা আমি যতদূর জানি এটার মধ্যে পঞ্চম সংস্করণ বেরিয়ে গেছে এই বইটা। নিজ নেই আঁকি পাতে এত বেশি বিক্রি হয়েছে আর কি, বেস্ট সেলার ছিল বইটা, এখনো বিক্রি হচ্ছে, আর এটা বিদেশেও বিক্রি হয়। যাই হোক, এটা ওদের তো নেটওয়ার্কিং ভালো। এই বইটা খুবই, একসময় আমার কাছে অনেকেই ফিডব্যাক পাইতো, তাতে ওরা বলছে অতুল প্রসাদের উপরে কোনো বই নেই, এই বইটা পড়লে পরে তার জীবনটা জানা যায়, তার যে ট্রেজেডি। অতুল প্রসাদের জীবনটা এমনিতে খুব, অতুল প্রসাদ খুব বিরাট পরিমাপের ব্যক্তিত্ব, কিন্তু ব্যক্তিগত জীবনে তার ভীষণ ট্রেজেডি ছিল। এই ট্রেজেডিটা এখানে তোলা হয়েছে আর কি। স্যারের বইগুলি শুধু বাংলা ভাষাতে লেখা নয়, স্যারের বইগুলি আরো মানে ভাষায় লেখা, সেটি একটু জেনে নেবো স্যার, কোন কোন ভাষায় আপনি না, লিখেছেন? আমি বাংলাতে লিখেছি, কিন্তু অনুবাদ হয়েছে। অনুবাদটা হ্যাঁ, হয়েছে। অনুবাদ হয়েছে অসমীয়ায়, অনুবাদ হয়েছে হিন্দিতে বই হিসাবে। আর তাছাড়া কোথাও কোথাও আমাকে যখন ডাকা হয় যে আপনি আসুন, গল্প আপনার একটা পাঠ করে দিন, ওখানে পাঠ করুন, তো সেটা ইংরেজিতে করতে হয়। তো এই কতগুলো উপন্যাস বা গল্পকে আমি কারোর সাহায্য নিই আর কি। আমি তো অতটা ইংরেজিতে সড়গড় নই, মানে সড়গড় নই বলতে ওই এমনিতে ইংরেজি বলতে পারা আর সাহিত্য করা অন্য জিনিস। তো আমি ইংরেজিতে লিখে নিয়ে গেছি, ওইখানকার যারা অডিয়েন্স তারা বাংলা বুঝবে না, তো ইংরেজিতে এই হিসেবে ট্রান্সলেটেড হয়েছে ইংরেজিতে আর কি। এই ঠিক স্যার। তো আমরা এবার স্যারের কাছ থেকে আবারও জেনে নেব যে আমাদের যুব সমাজে লেখক ও শিক্ষকদের জন্য আপনি কি পরামর্শ দেবেন বা বার্তা দেবেন? না, দুদিকে বলা যায়। একটা হলো তাদের শিক্ষার ব্যাপারটা, এটা আমি বলবো যে মানে শিক্ষার ব্যাপারে পড়াশোনাটা সুন্দর করে করতে হবে, জানতে হবে নতুন সব কিছু। এর মধ্যে কোনো ফাঁকি দেওয়া চলে না, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। ফাঁকিটাকে আজকালকার ছেলেমেয়েরা মূল বই পড়ে না, জেরক্সের কপি নিয়ে পরীক্ষায় ভালোই রেজাল্ট করে। আমরা তো আগে 60% পাওয়া মানে বিরাট ব্যাপার, আর এখন 100%, 100-তে 100 পেয়ে যায়, কিন্তু সত্যিকারের গভীরে তারা যায় না। ওই সেই ওএমআর করে কি সব ব্যাপারটা, এইটা না না না, এই ওএমআর ঠিক, এইটাতে কিছু নলেজের ব্যাপারটা হয় না। ক্র্যামিং মানে মুখস্থ করলো চলে গেল, বেরিয়ে গেল। বা জেরক্স, আমি তো এখন জেরক্স ইউনিভার্সিটি, আমার মানে সব পাওয়া যায় ওখানে। এইভাবে করে পড়াশোনা হয় না। আমি বরং বলবো যারা অধ্যাপক, যারা শিক্ষক, তারা যেন মূল বইটা পড়ান এবং ওইটাকে ভিত্তি করে অন্যান্য যে রেফারেন্স আছে এগুলোর প্রতি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে ছাত্রছাত্রীরও ওই মূল বইটা পড়তে হবে। ফাঁকি দিলে চলবে না। আজকে ফাঁকি দিয়ে পার হয়ে গেলাম, কিন্তু একদিন নিজের ফাঁকিতে নিজেই আছাড় খাবো। এটা হলো লেখালেখির শিক্ষার ব্যাপারটা। আর আরেকটা দিক যে লেখালেখি মানে তরুণ প্রজন্ম যে লিখবে, তারা কি ভেবে লিখবে। তো সেখানেও আমার একটা ছোট্ট উপদেশ আছে, উপদেশ না সুপারিশ বলা, উপদেশ দেওয়ার আমি কে, একটা সুপারিশ আছে। সুপারিশটা হলো এই যে লেখালেখি করতে গেলে এই হঠাৎ সারা জীবন কিছু লিখলাম না, রিটায়ারমেন্টের পরে কিছু লিখে রিটায়ারমেন্টের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা পেয়ে চেপে দিলাম, এই বই বিক্রি হয় না, এই বই পরে নিন্দা করা হয়। তো লেখালেখি ভালো করতে গেলে অন্যদের লেখালেখি পড়তে হবে। বাংলা সাহিত্য খুব রিচ, এখানে অনেকে লিখছেন, তারা কি লিখছেন তাদের ব্যাপারটা জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, তবে একজন ভালো করে লিখতে পারবে। কিছুই পড়লাম না, জানলাম না, দুম করে সকালে উঠে কাগজ কলম নিয়ে একটা উপন্যাস বা মহাকাব্য লিখে ফেললাম, এটা হয় না। এই যে চেষ্টা, অধ্যয়ন, এইটা করতে হবে। আর আমিও আরেকটা জিনিস মজা করে বলি, অনেকে লেখালেখি করে বাংলাতে লেখে, আমিও একটা সহজ কথা, একটা বাক্য যেখানে শেষ হবে, যেই ক্রিয়াতে গিয়ে শেষ হয়, পরের বাক্যটা ওই ক্রিয়াতে শেষ করতে নাই।
করলে পরে এটা কেউ, এটা জানে না অনেকে, আমি বলছি এটা হলো এরকম, আমি কাজটা করেছি, সে কাজটা করে নাই, এরকম কোনো বাক্য হয় না। যেই মানে এটা আমার একটা আমার নিজের অভিজ্ঞতা আর কি। একটা বাক্য যেই ক্রিয়াতে শেষ হয়, পরের বাক্যটা একই ক্রিয়াতে শেষ করা যায় না, করা করা ঠিক হবে না, তাহলে বাংলা সাহিত্য বোরিং হয়ে যায়। এই কথাটা অনেকে বুঝতে পারে না, লিখে ফেলে, পত্রিকায় ছাপাও হয়ে যায়, তারপরে তো এরা কি খুশি। যাই হোক, এগুলো আমি বলছি যে পড়তে হবে। এই যে আমি যে এক্ষুনি কথাটা বললাম, এটা আমি কি করে জানলাম, কেউ তো আমাকে বলেনি, কিন্তু আমি পড়েছি। অনেকে পড়ে দেখলাম বাহ, খুব ইন্টারেস্টিং তো, বাক্য যেটা দিয়ে শেষ হয় পরের বাক্যতে এটা তো শেষ হতে পারবে না। এটা একটা গদ্য রচনার একটা ইয়ে আর কি, গোপন কথা। বাহ, স্যারের কাছ থেকে আমরা সত্যি খুব একটা জিনিস, একটা টিপস পেয়ে গেলাম আর কি, টিপস পেয়ে গেলাম ছোট্ট করে। তো স্যার, এরপরে আপনার কাছ থেকে জেনে নেবো যে আমাদের যে এখনকার যে বাচ্চারা মানে অনেক কিছুই প্রবলেম তারা ফেস করে, বা মানে মানে বড় করতে গেলে, মেনলি বড় করতে গেলে, ছোট থেকে বড় করতে গেলে একটা কিভাবে বড় করবো, যদি একটু আপনি আমাদেরকে এই উপদেশ হিসাবে দেন। ওই তো দুটো ব্যাপারে আমি বললাম, একটা হলো শিক্ষা, আরেকটা হলো লেখার সাহিত্য। তো পড়াশোনার ব্যাপারে আমি নিজে মনে করি এখানে ফাঁকি দেওয়া যায় না, দিলে পরে নিজের ফাঁদে নিজেই পড়বে একদিন। আমি অনেক অভিজ্ঞতা থেকে আমি দেখেছি আর কি। ওই আমি একটু আগে বললাম, বিবেকানন্দের একটা বাণী আছে, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সাধিত হয় না। চালাকি করে বেছে বেছে পড়ে পাশ করে, এই পাশ করলে পরে পাশ করা হবে, একটা চাকরিও পাবে, কিন্তু জানা অসম্পূর্ণ থেকে যাবে, আমি মনে করি আর কি। সুতরাং লেখালেখির বেলায় এটা একটা কিছু ভালো লিখতে গেলে অনেকের লেখা পড়তে হবে, বাংলায় পড়তে হবে, ইংরেজিতে পড়তে হবে, মানে অন্যরা কি লিখছে। আর লেখালেখি আরেকটা জিনিস আমি প্রায়ই বলি, আমি এখন বসে যদি ছন্দ মিলিয়ে পুরনো একটা কবিতা লিখি তাহলে চলবে না, আমাকে সমকালীন হতে হবে। শুধু লেখালেখিতে নয়, বিষয়বস্তুতেও। আজকে যদি আমি এমন একটা গল্প লিখি, যেই গল্পটা হলো সেই পুরনো একটা সময়কার, ওই গল্প চলবে না, বরং এখনকার যে কি বলে ফেসবুক অমুক তমুক এগুলোকে নিয়ে জড়িয়ে সমসাময়িক সমকালীন বিষয়বস্তুকে নিয়ে গল্প লিখতে হবে, উপন্যাস লিখতে হবে। পিছিয়ে গেলে হয় না, এগিয়ে যেতে হবে। মানে পারলে আরও 50 বছর পরের গল্পটা এখন লিখতে হবে, এই তাহলে আমার ইয়ে হবে, লোকে বলবে হ্যাঁ লিখছেন বলে। আছে না রবীন্দ্রনাথের যে বিখ্যাত লাইন, আজই হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি। মানে রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছেন 100 বছর পরে কে পড়বে তার কথা বলে, আর আমরা তো আজকে লিখলে কালকে কেউ মনে রাখে না, পড়েই না। যাই হোক, আমি যেটা বলি আর কি, যে লেখালেখির মধ্যে এই সমকালীন হতে হবে প্রথম, মানে এখনকার সমস্যার সমাধান এগুলো নিয়ে লিখতে হবে। সমাধান হবে কি হবে না সে সমস্যাটাকে তুলে ধরতে হবে, এটা আমার নিজের একটা অভিজ্ঞতা। একদম ঠিক। তো স্যারের কাছে আমি একটা কথা শুনেছিলাম, মানে মানে কথা শোনা কথা, যে স্যার বলেছিলেন যে বাচ্চারা খুব মানে বেশি আকৃষ্ট হয় তার শিক্ষকের প্রতি, মানে শিক্ষকের কথা শোনে, মানে শিক্ষক যেটা বলবে সেটাই তারা ক্যাচ করে, কিন্তু বাড়িতে বাবা মা যদি বলে সেটা শুনবে না। তো এই বিষয়ে একটা আপনি একটা গল্প বলেছিলেন, সেই গল্পটা আরেকবার শুনে নেবো আমরা। আমি কোন গল্পটা বলেছি? যে শিক্ষক মানে এক বাচ্চা, একটা ছেলে, সে স্কুলে পড়তে যায়, কিন্তু শিক্ষক তাকে বলেছে না যে এটাই হবে জিনিসটা, কিন্তু বাড়িতে তার মা বলছে না এটা হবে না, কেন, শিক্ষক আমাকে এটা বলে দিয়েছে, এই ঘটনাটাই হবে, এটাই হবে, এটা ঠিক, এটাই ভুল না। এটা তো খুব স্বাভাবিক, ছোটবেলায় তো কি ওরা বোধহয় বলে আন্টি বলে বোধহয় আজকাল, দিদিমণি বলে না বোধহয়, আন্টি। আন্টি যেটা বলে সেটাই ঠিক, আন্টি যা যা বলেছে, আরে বাপরে আন্টি বলেছে, মা বললে বাবা বললে হবে না। বরং আমার এক্ষুনি বলতে একটা ছোট্ট কোথাও পড়েছি বোধ, আমি তো প্রায়ই পড়ি, এই যে বই টই আছে না আমার চারদিকে সব আমি খুব পড়ি, ফেসবুক টেসবুক খুব পড়ি। আমি বলি আর কি, আমার বয়স এখন 78 বছর, গত 70 বছরে আমি যা জেনেছি নলেজ, এই তার চেয়ে বেশি নলেজ জেনেছি হয়েছে আমার এই শেষের 8 বছরে। এত মানে জানার আর কি, জানার তো শেষ নাই। এই যে ফেসবুক ইনস্টাগ্রাম অমুক তমুকের মাধ্যমে কত কিছু জানা যায়, আর গুগল ইউনিভার্সিটি আছে, সঙ্গে সঙ্গে চেক করে কিছুটা উল্টো পাল্টা করে বটে। হ্যাঁ, এটা না, আমি একটা গল্প চট করে ছোট্ট মনে পড়লো, ওই বাচ্চাটা স্কুলে গেছে পড়তে, যা হয় আর কি,
তারপরে ওই স্কুল ছুটি হয়ে গেছে, তো বৃষ্টি নেমেছে। ও কিছুক্ষণ অপেক্ষা করে বাচ্চারা আবার বৃষ্টিতে ভিজেই বাড়িতে চলে এসছে, কাছাকাছি বাড়ি। তো চলে আসার পরে ইয়ে বললো, জ্যাঠামশাই বললো, তুই ভিজে এলি কেন, অপেক্ষা করতিস, বললে পরে আমরা গিয়ে নিয়ে আসতাম ছাতা দিয়ে, তুই এটা বুদ্ধু হাবা, ভিজে টিজে এসছিস, কি কাণ্ড। আর কাকা ছিল বোধহয়, কাকা বললো, তুই কী রে, তুই যাদের ছাতা আছে বাড়িতে ফিরেছে তাদেরকে বললে, আমাদের যদি বলতো তাহলে একটা ছাতা নিয়ে তোকে নিয়ে আসতাম। জেঠু বলেছে যে বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করিস, আর কাকা বলেছে যে একটা ছাতা নিয়ে নিয়ে আসতাম, তুই ভিজে টিজে এসেছিস, এখন শরীর টরীর ঠান্ডা লাগে, কি কাণ্ড হবে। মা ছিল পাশে, মা বললো, তোমরা ওকে বকো না তো দেখি, কিচ্ছু বকো না। তো বললো, যত নষ্টের গোড়া তো বৃষ্টি, এটা তো আগে হতে পারতো, পরে হতে পারতো, এই স্কুল ছুটির সঙ্গে কেন বৃষ্টি হতে গেল, বাচ্চারি আমার বাচ্চা বৃষ্টিতে ভিজে এসছে। মানে মা যে কীরকম, মা বলছে বৃষ্টি সমস্ত নষ্টের গোড়া, বৃষ্টির উচিত ছিল আগে ক্লাস চলাচল, বৃষ্টি উচিত ছিল বাড়ি চলে এলে পরে বৃষ্টি হোক না, বৃষ্টি অসময়ে হয়েছে, আমার বাঁচার কোনো দোষ নেই, আয় বাপ বাপ। এই হলো মা, এরকম মজা করি, এরকম খুব সুন্দর সুন্দর গল্প আছে। যাই হোক, তো আমার মনে হয়েছে যারা লেখালেখি করবেন তাদেরকে প্রচুর, আগেকার যারা লেখালেখি করেছেন তাদের লেখালেখি পড়তে হবে, যত পড়বে তত তারা ভালো লিখবে। কিছুই পড়বো না, নিজে থেকে লিখে ফেলবো, হয় না। এখানে কোনো ইয়ে নেই, শর্টকাট বলে কিছু ব্যাপার নেই। লেখালেখিতে প্রমোশন, ডাবল প্রমোশন হয়, বা প্রমোশন হতে পারে, অফিসে পদোন্নতি হতে পারে, কিন্তু লেখালেখিতে পদোন্নতি করতে গেলে পড়াশোনাটা করতে হবে। আর পড়তে হবে কাদের লেখা, অন্য যারা লিখছে সমকালীন তাদের লেখাগুলো পড়তে হবে। তাদের লেখা কেন ভালো হচ্ছে, তাদের লেখা মানে প্রকাশকরা ছাপে কেন, আমার লেখা ছাপে না কেন, মহা মুশকিল। ছাপবে, মানে ওরাই তখন এসে ছাপবে যদি গুণগত উৎকর্ষ ব্যাপারটা থাকে। এলেবেলে লিখলে পরে ফাঁকি টাকি দিয়ে একদিন দুদিন চলে, কিন্তু আর লিখলেও কি হবে, কেজি দরে বিক্রি করে দেবে, ওজন করে, ঠিক আছে না? ঠিক স্যার। তো স্যারের কাছ থেকে আবারও জেনে নেবো, আপনার স্যারের মানে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো স্যারের কাছে যে শেষ প্রশ্ন আমরা করে নেব, ত্রিপুরা সাহিত্য ও শিক্ষার উন্নতির জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করবেন? না, এইটা অ্যাকচুয়ালি এইভাবে জিনিসটা আমি দেখি না। একটা উন্নতি করলে পরে সাহিত্যের উন্নতি হবে, বা আমি তো প্রথমেই বললাম, যারা লেখালেখি করবেন, এই একই কথা বলছি, হয়তো রিপিট হচ্ছে, যারা লেখালেখি করবেন তাদেরকে প্রথমেই ঠিক করতে হবে যে আমি সুন্দর সিরিয়াস লেখালেখি করবো। এটা কি করে করব? আগের যত সব লেখালেখি আছে, আমার পূর্বসূরীর আগের, তাদের লেখালেখিটা পড়তে হবে, জানতে হবে। যেমন কেউ যদি বাংলাতে লিখতে চায়, হ্যাঁ, আমি একটা রসিকতা করেছি একটা জায়গায়, আমার কত ফাঁকিবাজ লোককে পাইতো আমি। একটা ইন্টারভিউ বোর্ডের মধ্যে বাংলাতে অধ্যাপক হবে, আমি তার চেয়ারম্যান, যা হয় আর কি, ইউনিভার্সিটি চ্যান্সেলর, মেম্বাররা আছেন সব প্রফেসর, একটা ক্যান্ডিডেট এসছে, ওকে বলা হলো যে, ওকে অনেক প্রশ্ন করা হলো, ও কিছু পারলো কিছু পারলো না, শেষে বলা হলো যে জীবনানন্দ, আপনি কবি জীবনানন্দের কবিতা পড়েছেন? তখন ও বললো, পড়েছি। তা এখন মানে পড়েছেন, জানেন জীবনানন্দ কী লিখেছে? বলে হ্যাঁ। তা বলুন তো। বলো, স্যার একটা কথা আমি বলছি, জীবনানন্দের আগের লেখা পড়েছে, এই সাম্প্রতিক কালের লেখাগুলো পড়েনি। জীবনানন্দ কবে মরে অন্য পরলোকে চলে গেছে, ফাঁকিতে গিয়ে ধরা পড়েছে, পড়েনি জীবনানন্দ। অথচ একটা এই ফাঁকি দিয়ে হয় না। আর ফাঁকি আজকে না হলে কালকে ধরা পড়বি, তখন তো মান সম্মান চলে যাবে। সুতরাং আমি বারবার বললো, লেখালেখি শিক্ষা নয়, জীবনের প্রতিটা অঙ্গনে নিজের কাছে নিজেকে সৎ থাকতে হবে। আমি নিজে মনে প্রাণে সৎ নই, আমি আশা করব যে চারদিকের লোকজন সৎ হবে আমার প্রতি, তারা সুবিচার করবে না, এটা হয় না। নিজেকে তৈরি করতে হবে, প্রস্তুতির জন্য পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। যারা পড়াশোনা করবে তাহলে পড়াশোনাতে ভালো রেজাল্ট করবে, যারা লেখালেখি করবে তারা লেখালেখি যদি যত্ন করে পরিশ্রম করে তাহলে ওরা লেখালেখিতে ভালো করবে। সুতরাং যদি ভালো করতে হয়, নিবেদিত প্রাণ
হয়ে এটা কাজটা করতে হবে, এটাই আমি বলবো আর কি। স্যারের কাছ থেকে এরপরে জেনে নেবো যে স্যার তো আমাদের পদ্মশ্রী প্রাপ্ত হয়েছেন, তো সেই সময়কার যে ফিলিংস বা অনুভূতিটা একটু যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। না আসলে এটা ঠিকই, এই যে পদ্মশ্রী প্রাপ্তির ব্যাপারটা আমার কাছে একটা আহ, আকাশ থেকে পড়া আশীর্বাদ বা শুভেচ্ছা বলে আমি মনে করি। কেননা আমি জানতাম না, হঠাৎ দিল্লি থেকে, জাস্ট বলছি, দিল্লি থেকে একটা ফোন এসেছিল। আমি আর একটু সুন্দর করে বলি, আমি টিভি দেখছিলাম রাত্রিবেলা, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি আগের দিন রাত্রি, তখন 8:30-9টা বাজে। তো ফোন দেখে আজকাল হয় কি, ভয় পাই, সব ফোন অ্যাটেন্ডও করি না। চেনা হলে তো ঠিকই আছে, শুধু নাম্বার হলে পরে আমি আজকাল বেছে বেছে করি আর কি। আজকাল শোনা যায় যে অ্যাকাউন্ট থেকে টাকা সব চলে যাবে, টাকা আছেই কম, তাও যদি চলে যায় তাহলে তো খুব বিপদ হবে। এই জন্য খুব আমি করি না। তো ফোনটা এসছে, বেজেছে দিক, আমি টিভি দেখছিলাম, তা আমি ধরিনি। তারপর আবার ফোনটা এলো, আমি এটা দেখলাম ওই নাম্বার, আমি ধরিনি। তখন তো একটা মেসেজ ভেসে উঠেছে, প্লিজ কল মি ব্যাক। তো আমি বললাম তাইলে ব্যাপারটা আর নয়, মানে গোলমেলে নয়। ফোন করলাম, তখন দিল্লি থেকে বললো, দিল্লি থেকে বলছি, আপনি কি অধ্যাপক অরুণোদয় সাহা? আমি বললাম হ্যাঁ। আচ্ছা, আপনাকে যদি কোনো একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, আপনি কি এটা গ্রহণ করবেন? আমি বললাম কীরকম? বললো না, এক্ষুনি বলা হচ্ছে না, কিন্তু এটা আপনার বলুন, ইয়েস অর নো, অ্যাওয়ার্ড দেওয়া হলে পরে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন কিনা, কনসেন্ট আছে কিনা। আমি বললাম হ্যাঁ, এ তো আমি খুব খুশি হব। বললো তাহলে ঠিক আছে, এক্ষুনি আর কোনো কথা নয়, কাউকে এই কথাটা বলবেন না যে আমি ফোন করেছিলাম বা দিল্লি থেকে ফোন এসেছিল, ঘন্টাখানেক অপেক্ষা করুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা নোটিফিকেশন, তারপর আপনি সবার সঙ্গে কথা বলতে পারবেন। তো কিছুক্ষণ পরে, 1 ঘন্টা চলে গেল, পরে আমার কাছে ফোন টোন আসতে আরম্ভ করে দিল। আমি জানলাম যে পদ্মশ্রী আমাকে মানে জন্য মনোনয়ন করেছে আর কি। আমি তো ভীষণ খুশি। তারপর দিন তো পত্রপত্রিকায় সব বেরোলো টেরোলো, তাও আমি খুশি। কিন্তু আমি তখনও জানতাম না যে কেন এরকমভাবে বললো। আমি পরে জিজ্ঞাসা করলাম যে যিনি ফোন করেছিলেন উনি এরকম কেন বললেন? বললো অনেকে আছে পদ্মশ্রী নেবেন না, প্রত্যাখ্যান করবেন। তো এর জন্য এরকম হয়েছে আর কি। তো এর জন্য আগে থেকে জেনে নেয়। দু একজন আছে না, পদ্মশ্রী নেব না আমি, কিছু কিছু লোকজন আছে, এদেরকে আমি দোষ দিই না। ও বলছে আমি পদ্মশ্রী এই বয়সে আর নিতে চাই না। তো এই জন্যই তাদের মনে সংশয় ছিল যে আমি আবার নবুকে নেব না। এই জন্য প্রত্যেককে বুঝে এই প্রশ্নটা করে। আমার মনে হয় এবছর 139 জন পদ্মশ্রী এবং অন্যান্য পদ্মবিভূষণ পদ্মভূষণ পেয়েছেন। তাদেরকে ও প্রত্যেককেই ফোন করে করে আপনি রাজি আছেন তো, নেবেন তো বললে ওদেরকে দেওয়া হয়েছে। না, সম্মতি না নিয়ে দিলে পরে আপনি আমাকে কেন দিলেন বলা যায় না তো, আছে অনেক লোকজন আছে। তো এই এম্বারাসমেন্টের জন্য এই ফোনটা আমাকে করেছিল। এটা একটা দিক। আমি তো ভীষণ খুশি। অনেকেই পরে, আমি তখন বলিনি, পরে ফোন টোন আসতে শুরু করেছে। আমার ফোন এত ফোন এসেছে, হ্যাং হয়ে গেছে ফোনটা। হ্যাঁ, তারপর আরও কিছুদিন বাদে এই 28শে এপ্রিল আমাদেরকে যারা পদ্মশ্রী প্রাপক তাদেরকে দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, রাষ্ট্রপতি ভবনে আমরা গেছিলাম। সেখানে রাষ্ট্রপতি নিজে আমাদেরকে ওই পুরস্কার বা অ্যাওয়ার্ডটা দিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন কে কে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, সেন্ট্রাল মিনিস্টাররা ছিলেন, বিখ্যাত বিখ্যাত লোকরা ছিলেন। আর আমাদের সঙ্গে যারা ছিলেন, যারা পেলেন প্রাপক আর কি, আমি তো খুব সাধারণ, কিন্তু বিখ্যাত বিখ্যাত লোকরা পেয়েছেন। মানে হয়তো এমন হয়েছে প্রথমবার পদ্মশ্রী পেয়েছেন, এবার তারা তাদের মধ্যে কেউ পদ্মভূষণ পেয়েছেন, পদ্মবিভূষণও পেয়েছেন। ওইভাবে দেয় আর কি, হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তো সেইটাও খুব এক দারুণ এক অভিজ্ঞতা আমার। এত বড় সবাই আছে তার মধ্যে, তারা আমাকে, আর কি সুন্দর ব্যবস্থাপনা। আর ব্যাপারটার মধ্যে একটা আমাদের অনুষ্ঠান হয়তো, কিন্তু এইটা এরকম হয় না আর কি। যাই হোক, আমি নিজে খুব খুশি। আমি খুব নিজেকে আশীর্বাদ ধন্য মনে করি। এটা আশীর্বাদ ছাড়া এটা হয় না। মানে আমি এমনি 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 হয় না। একেবারে আমার যে পূর্বপুরুষ, আমাদের যে সহকর্মী, আমাদের যে সহপাঠী, সবার শুভেচ্ছা আশীর্বাদ না থাকলে এরকম একটা, আমার কাছে আর কি, একটা অ্যাওয়ার্ড, একটা পুরস্কার, একটা, এটা, 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 এটা,
আমি তো মনে করি না পাওয়া সম্ভব বা পেতে পারি। এই জন্য আমি খুব আপ্লুত, হ্যাঁ, ভীষণ খুশি। আহ, সবাইকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। সবাইকে আমি চাই তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং আমি আশা করব যে যারা লেখালেখি করছে এরা খুব ভালো করে লেখালেখি করুক, যারা পড়াশোনা করছে এরা খুব ভালো করে করুক। সব ব্যাপারেই ভালো করে পড়াশোনা করলে আমাদের এখানে একটা পুরস্কার আছে, ভাটনগর অ্যাওয়ার্ড, নোবেল পুরস্কারের মতো। ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়ার কথা বলছি, বা বাইরেও আমাদের কয়েকজনের নাম তো যারা সাহিত্য করেছে তাদের নাম অ্যাওয়ার্ড মানে রবীন্দ্রনাথ পেয়েছেন, তারপরেও কিন্তু কয়েকজনের নাম গেছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা ফাইনাল স্টেজে তার নামটা ছিল, হয়নি আর কি, এটা হতেই পারে, এত তো চুলচেরা তো হয় না। বা আমি যেটা বলব, প্রত্যেকটা পেশাতে প্রত্যেকটা ক্ষেত্রেই একটা শীর্ষ বলে জায়গা আছে, উৎকর্ষ, এইটাতে পৌঁছাতে পারলে পরে ব্যাস এইসব পুরস্কারগুলো পাওয়া যায়। আর আরেকটা জিনিস, পুরস্কার না পেলেও নিজের মনের মধ্যে একটা গভীর প্রশান্তি হয়, নিজের তৃপ্তি বোধ করি আমরা। অনেকে আছে পুরস্কারে কি যায় আসে, এটা পুরস্কার পেলেই কি আর না পেলেই কি, কিন্তু ভালো লিখলে পরে যে মানুষ যে ভালো বলে, কেউ বললো যে আপনার, বা একজন ডাক্তার, ওর জন্য পুরস্কার আছে, কিন্তু না পেয়েও যে এত মানুষকে বাঁচালো, মানুষের যে আশীর্বাদ, ডাক্তারবাবু আপনি আমার ছেলেকে পুনর্জন্ম দিয়েছেন, এইটার মধ্যে এইটাও তো কিন্তু বড় পুরস্কার। এমনিতে কোনো অ্যাওয়ার্ড হাতে তুলে দিল না, কিন্তু এই যে পার্টি, পেশেন্ট পার্টি যে বললো ডাক্তারবাবু আপনি আমাদেরকে ছেলেকে ফেরত দিয়েছেন, এই যে এইটা কিন্তু বিরাট ব্যাপার। হ্যাঁ, প্রাপ্তি, বিরাট প্রাপ্তি। যার যার যে ক্ষেত্রে শীর্ষে জায়গায় পৌঁছাতে হবে, এলেবেলে করে আর ফাঁকি দিয়ে এইসব হয় না। আমি বিবেকানন্দের বাণীটাকেই বারবার বলি, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। এর লোকজনকে, আরেকটা আচার গল্প আছে না, যে কিছু লোককে কিছুকালের জন্য বোকা বানানো যায়, কিছু লোককে মাঝারি সময় বোকা বানানো যায়, কিন্তু সব লোককে সব সময়ের জন্য বোকা বানানো যায় না। যাই হোক, আমি নিজেকে মনে করি খুব আশীর্বাদ ধন্য, কেননা এরকম একটা, আমারও তো বয়স হয়েছে, একটা স্বীকৃতি এসেছে মানে সর্বভারতীয় স্তরে, এইটা আমার পক্ষে বিরাট এক আশীর্বাদ। আমি সবাইকে এই জন্য কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই, সাধু সম্ভাষণ জানাই। স্যার, আপনাকে আমরা জানাবো যে আপনার এই যে মূল্যবান সময় থেকে আমাদের যে একটু সময় আপনার কাছে পেয়েছি, তার জন্য যে আমাদের পজিটিভ বার্তার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা আমরা মানে সমাজের কাছে তুলে ধরতে পারছি আপনার এই মূল্যবান তথ্যগুলি, সেটি আমরা সত্যিই খুব গর্বিত এবং আপ্লুত। তো আমরা আবারও জানাবো যে আমরা সকলেই অবগত যে আমাদের স্যারকে, এবং স্যারকে আমরা সুস্থ, স্যারের শরীর এবং সুস্থ থাকুক এটাই কামনা করব। এবং আমরা চাইবো আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পজিটিভ ভাবে চলুন এবং পজিটিভ ভাবে এগিয়ে চলুন। তো আমাদের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করব। তার আগে বলবো স্যারকে আবারও আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। স্যার, নমস্কার। নমস্কার, নমস্কার।